সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি বলতে চাই যে এই ৪৪ বছরে বাংলাদেশে যে গণমাধ্যমের বিস্ফোরণ বলবো না, বিস্তার বলবো, যে বিস্তার ঘটেছে, সেই জায়গা থেকে যদি আত্মসমালোচনা দিয়ে শুরু করি যে কতটুকু দায়িত্বশীল হয়েছে আমাদের গণমাধ্যম, প্রথমত পরিচয় দিয়েছে। স্বীকার করতে হবে যে স্বাধীনতার পরে বাংলাদেশের গণমাধ্যম হাঁটি হাঁটি পাপা করে অনেক দূরে গিয়েছে। সবচেয়ে বেশি বিস্তার লাভ করেছে ইলেকট্রনিক মিডিয়া, যেমন টেলিভিশন তেমন রেডিও, এ দুটো স্বীকার করতেই হবে। এবং প্রিন্ট মিডিয়াও প্রচুর বিস্তার লাভ করেছে। স্বাধীনতার পর হাতে গোনা কয়েকটা বাংলা ইংরেজি দৈনিক ছিল, এখন অনেকগুলো বাংলা ইংরেজি দৈনিক। সারা দেশের হিসাব ধরলে তো অনেক, জেলা শহর থেকেও এখন প্রচুর দৈনিক প্রকাশিত হয়। এবং নিঃসন্দেহে বাংলাদেশের গণমাধ্যম একটা সম্মানজনক অবস্থানে পৌঁছেছে। দায়িত্বশীলতাও পরিচয়ও তারা দিচ্ছে, এটা অস্বীকার করার উপায় নেই। তবে সব প্রফেশনেই কিছু দুর্বলতা থাকে, সব প্রফেশনে কিছু দুর্বল লোকও থাকে। তারা হয়তো সব নিয়ম নীতি মানতে চায় না, সব নৈতিকতার ধার ধারে না, যা খুশি তা করতে চায়। গণমাধ্যমেও তার ব্যতিক্রম নয়। গণমাধ্যমে মাঝে মাঝে অপসাংবাদিকতা আমরা দেখি, হলুদ সাংবাদিকতার আর আভাস দেখা যায়। কিন্তু তারপরও মেইন স্ট্রিম জার্নালিজম আমি বলবো বাংলাদেশে, বিশেষ করে ঢাকায়, পুরো বাংলাদেশের সংবাদপত্র আমাদের চোখের সামনে আসে না, ঢাকায় অত্যন্ত দায়িত্বশীল সাংবাদিকতা করছে বলে আমি ব্যক্তিগতভাবে দাবি করব। এবং একই সঙ্গে টেলিভিশনও অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। এফএম রেডিও যেগুলো আসছে তাদের অন্য সমালোচনা আছে, কিন্তু নিউজ এবং ভিউজ সম্পর্কে তারা অত্যন্ত গঠনমূলক। এবং বাংলাদেশের ঢাকার দর্শকদের, শ্রোতাদের তো মোটামুটি আটকে ফেলেছে বলা যায় এফএম রেডিও। এখন অফিসে, গাড়িতে মোটামুটি এফএম রেডিওর আপডেট নিউজ, তারপর নিউজ ব্রেকিং নিউজ, তারপর অনেক সময় হেডলাইন্স, বিভিন্ন রকমের ক্যাটাগরি বেরিয়েছে এখন নিউজের, রেডিওর জন্য। কাজে আপনি ঘটনা ঘটার 1 মিনিটের মধ্যেই যেখানে থাকুন না কেন, সেটা মোবাইল ফোন হোক, সেটা গাড়ি হোক, অফিস হোক, আপনি খবরের কাছে পৌঁছে যাচ্ছেন। সব মিলিয়ে আমি এটাকে একটা ইতিবাচক অগ্রগতি বলবো। কত ভাগ ইতিবাচক আর মানে এটা তো ইতিবাচক বললেন, কিন্তু যদি আমি সমালোচনার জায়গাটা আমি বলবো মানে 70 আর 30 বলবো। 70কে আমি ইতিবাচক বলবো। আচ্ছা, মানে এটাকে আমি ভারী 30 ভাগ আছে। এবং সেটা আমি বলবো যে সেটা অন্য প্রফেশনও আছে, আর যে সংবাদপত্র গণমাধ্যম জগতে কতগুলো মনিটরিং এর ব্যবস্থা হওয়া উচিত ছিল, কেন জানি কখনো সেটা হয় মনিটরিং, আমি নিয়ন্ত্রণ শব্দটা ব্যবহার করছি না। প্রেস কাউন্সিল যদি এফেক্টিভ হতো, সেটা একটা বড় কাজ হতে পারতো বলে আমি মনে করি। প্রেস ইনস্টিটিউটের ট্রেনিংটা যদি এফেক্টিভ হতো, সেটা একটা বড় কাজ হতে পারতো। প্রেস ইনস্টিটিউটের রিসার্চটা যদি হতো, সেটা একটা বড় কাজ হতে পারতো। তিনোটাই সরকারি প্রতিষ্ঠান, কিন্তু কেন জানি তিনোটা ঠিক দায়িত্ব পালন করেনি বলে আমার ধারণা। যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা পড়ানো হচ্ছে, এটা সত্য, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে আমি নিজেও সাংবাদিকতার ছাত্র ছিলাম। কিন্তু একটা ফাউন্ডেশন কোর্সের ব্যবস্থা থাকা উচিত ছিল পত্রিকায় বা টিভিতে যোগ দেওয়ার আগে। কারণ ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল ক্লাসের সুযোগ আছে, কিন্তু সেই প্র্যাকটিক্যাল ক্লাস আর সংবাদপত্রে বা টেলিভিশনের প্র্যাকটিক্যাল ক্লাস কখনো এক না। কাজেই বছর মেয়াদি যদি একটা ফাউন্ডেশন কোর্স করার পরে যদি ছেলে মেয়েরা ঢুকতে পারতো পত্রিকা বা টেলিভিশনে, আমার ধারণা ছেলে মেয়েরা আরো ভালো করতো। যেটা এখন অন জব ট্রেনিং হিসেবে সবাই দিচ্ছে, যে করতে করতে শিখছে সকলে, তাতে ভালোও করছে অনেকে, কিন্তু কতগুলো বেসিক জিনিসের ধারণা থেকে বঞ্চিত থেকে যাচ্ছে। অতীতে অন্যান্য দেশেও ফাউন্ডেশন কোর্সের সিস্টেম আছে, আমরা কেন এটা করতে পারলাম না? এটা আমি অনেক সময় সাংবাদিক নেতাদেরও জিজ্ঞেস করে দেখেছি, তারা কোনো সদুত্তর দিতে পারে না। প্রেস ইনস্টিটিউট চাইলে এটা অফার করতে পারতো যে চাকরি হবার পরে তোমাকে একটা ফাউন্ডেশন কোর্স নিতে হবে। যেহেতু শিক্ষার জায়গায় এসেছেন, ওই জায়গাতে এই অংশটা শেষ করতে চাই যে বিভিন্ন বেসরকারি এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে গণযোগাযোগ বিভাগ খোলা হয়েছে এবং একের পর খোলা হচ্ছে, সেই জায়গার শিক্ষার মানটা যদি আপনি দেখেন। প্রথম কথা হচ্ছে এটা তো কতটা সাংবাদিকতা শেখানো হচ্ছে, কতটা কমিউনিকেশন বা যোগাযোগ, এটা এক বাক্যে বলা মুশকিল। এই জন্য যে সব বিভাগের কোর্স আউটলাইন আমার দেখা নেই, তবে কিছু না করার চাইতে তো সাংবাদিকতা বিভাগে 4 বছর পড়াশোনা করার একটা মূল্য নিশ্চয়ই আছে। তবে সব বিশ্ববিদ্যালয়ে যে সাংবাদিকতাকে গুরুত্ব দিচ্ছে তা না। যেমন আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা জানি, যারা বিজনেস জার্নালিজম এবং পাবলিক রিলেশনসকে গুরুত্ব দিচ্ছে।
আবার ইলেকট্রনিক মিডিয়াকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, বিজনেস জার্নালিজমটা তো মেইন স্ট্রিম জার্নালিজম না। কিন্তু তারা কর্তৃপক্ষের সঙ্গে আমি নিয়ে কথা বলেছি, তারা বলছে যে মেইন স্ট্রিম জার্নালিজম পড়ার জন্য আরো বিশ্ববিদ্যালয় আছে, আমরা একটা স্পেশালাইজড কোর্স অফার করছি যে এখানে যারা বিজনেস জার্নালিজম করতে চায় তারা এখানে পড়াশোনা করতে পারে। কিন্তু আমি পুরোপুরি একমত না এই বিষয়টার সঙ্গে। তার কারণ হচ্ছে বাংলাদেশের খবরের কাগজে কিন্তু বিজনেস জার্নালিজম এখনো মেইন একটা বিট হয়নি। ডেইলি স্টার ছাড়া আর কেউ কোনো বড় স্পেসও বিজনেস জার্নালিজমের জন্য দেয় না। ফিনান্সিয়াল এক্সপ্রেস পুরোটাই বিজনেস পত্রিকা, সেটার কথা আলাদা। আর ইংরেজি ভাষা সাংবাদিকতা করা তো একটু দুরূহ, সেটাও মানতে হবে। এবং আমাদের দেশে মেইন স্ট্রিম জার্নালিজম বাংলা ভাষায়, কাজেই এই বিজনেস জার্নালিজম দিয়ে কতটা কি হবে আমার সন্দেহ আছে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হয়তো বিভিন্ন বিষয় পড়ানো হয়। তবে এই নিয়ে আবার আমি প্রেস ইনস্টিটিউটে ফিরে যাচ্ছি। ধরেন আজকে যদি তারা একটা গবেষণা করতো তুলনামূলকভাবে যে 5টা ইউনিভার্সিটির জার্নালিজম ডিপার্টমেন্টের কারিকুলাম নিয়ে সেগুলো কতটা তাত্ত্বিক, কতটা প্র্যাকটিক্যাল, এবং টিচারদের কোয়ালিফিকেশন কেমন, প্র্যাকটিক্যাল ক্লাস যারা করাচ্ছে তাদের কোয়ালিফিকেশন কেমন, এগুলো নিয়ে একটা যদি রিসার্চ হতো আমরা সেটা কোট করতে পারতাম। এটা ঠিক, আমি এই ধরনের মন্তব্যকে উৎসাহিত করি না যে আমার কাছে তো কোনো তথ্য সেরকম নেই, আমি কেমন করে বলবো, তথ্যপাত্র ছাড়া তো মন্তব্য করা উচিত নয়। তবে পড়াচ্ছে এটা ঠিক, ছেলে মেয়েরা পড়ছে, ভর্তি হচ্ছে, এবং এখান থেকে পাশ করে তারা বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনে জয়েন করছে। ডেফিনেটলি বিবিএ পাশ করে টেলিভিশনে জয়েন করা চাইতে জার্নালিজমে বা মাস কমিউনিকেশনে পাশ করে মিডিয়াতে জয়েন করার মধ্যে একটা গুণগত পার্থক্য আমি আছে। একটা বিরতিতে যাব, সেটু জানতে চাই যে সব মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়া বা পত্রিকা, বেতার এবং এখন অনলাইনও আছে, জি জি, খবর না কিভাবে পরিবেশন করা, এই বিষয়গুলি নিয়ে আমাদের এখনো মানে যদি বলি যে মিডিয়া লিটারেসির কোন জায়গায় আছি আমরা? না, প্রথম কথা হচ্ছে খবর মানেই তো খবর, মানে তার একটা ইন্ট্রো থাকবে, সেখানে 5W1H এর উত্তর থাকবে, সেটা টিভি হোক, সংবাদপত্র হোক, অনলাইন হোক, যেটাই হোক। আমরা প্রথমে দেখবো এটা ফুলফিল করছে কিনা, পাঠক বা দর্শককে সে সেটা জানাচ্ছে কিনা। ওটা না হলেই এই খবরের মধ্যে দুর্বলতা থাকতে হবে। দ্বিতীয় আমি যেটা বলবো, মানে আমার পর্যবেক্ষণ হলো এখনকার মিডিয়াগুলো প্রধানত ইভেন্ট কেন্দ্রিক হয়ে যাচ্ছে, নিজের উদ্যোগে প্রতিদিনের আর খবরও এত তৈরি হচ্ছে, তার পক্ষে অন্য কিছু করা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে, বিশেষ খবরগুলো হারিয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে এটা জার্নালিজমের দুর্বল দিক। বিশেষ খবর ছাড়া একটা নিউজ বুলেটিন বা একটা নিউজ পেপারের ওজন ঠিক মতো হবে না। কাজেই প্রত্যেক চ্যানেলের এবং প্রত্যেক পত্রিকারই আলাদা দরকার হলে ডেডিকেটেড স্টাফ থাকতে পারে, যে ওরা ডে টু ডে অ্যাসাইনমেন্ট কভার করবে না, তারা উইকলি একটা খুব বড় রিপোর্ট দেবে, একটা সিরিজ রিপোর্ট দেবে ইত্যাদি। এগুলোর মধ্য দিয়ে আসলে একটা সংবাদপত্র বা একটা মিডিয়া, একটা অনলাইন যাই বলি না কেন, তার শক্তিমত্তাটা নির্ভর করে কিন্তু সে কতটা স্পেশাল রিপোর্ট দিচ্ছে, কতটা অনুসন্ধানী রিপোর্ট করছে। সেগুলো না করতে পারলে, শুধু ডে টু ডে ইভেন্টস কভার করলে তাকে খুব বড় মাপের সাংবাদিকতা করছে বলে দাবি করা যাবে না। কিন্তু ওই জায়গাটা হয় কিনা, আমি নিজেদের কথাই যদি বলি যে আমরা দেখছি আমরা বিশেষ খবর দিচ্ছি, বিশেষ রিপোর্ট তৈরি করছি, কিন্তু দিনের খবর এসে ওইটাকে ঢেকে দিচ্ছে। দর্শকের আগ্রহ তো দিনের কোন রাজনৈতিক খবরের দিকে বেশি যাচ্ছে না। থাকুক, সেটা আগ্রহ থাকা স্বাভাবিক, এটার মধ্যে অন্যায় কিছু নাই। সেই ক্ষেত্রে আমি বলবো নিউজ চ্যানেলের জন্য, নিউজ চ্যানেলের জন্য তো সুযোগ অনেক বেশি, কারণ নিউজ চ্যানেল তো পুরোটাই নিউজ। আপনি বিশেষ প্রতিবেদন একটা আলাদা চাং করতে পারেন, ওটার সঙ্গে যেন ক্ল্যাশ না করে, এবং সেটা সারাদিন প্রমো দেখাতে পারেন যে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন শুরু হচ্ছে, এজেন্ডা সেট করে যে ঢাকা শহরের বস্তি আমার বিশেষ প্রতিবেদন, আমরা 5 পর্বে বিশেষ প্রতিবেদন অমুক রিপোর্টার এটা প্রচার তৈরি করেছে। আপনি 5 দিন ধরে প্রমো দেন যে এটা শুক্রবার থেকে প্রচার শুরু হবে, এবং একটা প্রোগ্রামের নামই হতে পারে বিশেষ প্রতিবেদন বা ফোকাস, যে কোনো একটা। সেটা কিন্তু প্রতিদিন শেখ হাসিনা, খালেদা জিয়া ইত্তকার বিতর্কের ভিতর আর এটা পড়বে না। এটার আলাদা গুরুত্ব থাকবে, আলাদা দর্শক থাকবে, এবং অনেক দর্শক আমি শুনতে পাই যে এখন নিউজের প্রতি আস্তে আস্তে বিমুখ হয়ে যাচ্ছে, কারণ ঘুরে ফিরে একই ধরনের খবর। আর অনেকে মারামারির খবর, হানাহানির খবর এগুলো অত রিলিজ করে না। তারা দেখছে যে বাংলাদেশের টেলিভিশনে বা সংবাদপত্রে এগুলোর প্রাধান্য বেশি, যেহেতু ঘটছে বেশি, মিডিয়া তো সেগুলো তৈরি করছে না, ঘটছে বেশি, এখন করবে কি, মিডিয়া তো দেখাতে হবে। এখানে একটু বলা যে আমরা সবসময় বলি যে নেতিবাচক খবরই বেশি আমরা নিয়ে আসি, কারণ
এটা করার কিছু নাই, হ্যাঁ, এটা মানে করার কিছু ইতিবাচক নাই। খবর খুব এটা একটা- এটা হ্যাঁ। এটার উত্তরে আমি সবসময় বলবো যে নেতিবাচক খবর থাকলে তো দিতেই হবে, কিন্তু আমি পাশাপাশি ইতিবাচক গুলো দিচ্ছি কিনা। হুম। আমি যদি ইতিবাচক গুলো বা কিভাবে উপস্থাপন আমি করছি। খোঁজও না নিই, এবং আমার কাছে যদি মনে হয় এগুলো কোনো বিষয় না, ও এত বড় সাফল্য দেখিয়েছে, তাতে আমার কি, এরকম অনেক সাংবাদিকের একটা ধারণা আছে, তাতে আমার কি, ওরা অনেক কিছু করেছে তাতে আমার কি। কিন্তু এটা আমার কি বললে হবে না, এটা একটা সাকসেস, সে একটা সাকসেসফুল কাজ করেছে, এটা দেশের লোককে জানানো উচিত, যাতে আর 10 জন এই সাকসেসফুল কাজটা করার জন্য অনুপ্রাণিত হয়। তা আমি সে উত্তরটা যদি আমি এইভাবে দিই, অমুক অমুককে খুন করেছে তাতে আমার কি, আমার এটা জানতে হবে কেন, এটা তো ওদের মামলা, যারা খুনোখুনি করেছে, এটা দিয়ে আমি কি করব। তো একই রকম কাজেই নেতিবাচক খবরও মানুষ যেমন জানতে চায়, ইতিবাচক খবরের প্রতি আমাদের ব্যর্থতা হচ্ছে, মিডিয়ার ব্যর্থতা হচ্ছে ইতিবাচক খবরের প্রতি আমরা দর্শক শ্রোতাদের আকৃষ্ট করাতে পারিনি। আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিকতা এখন যেরকম হচ্ছে গত 40 বছরের জায়গায় যদি বলি, তাহলে এই যে রাজনীতিকরণ কতটা হয়েছে আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে, এবং সাংবাদিকরা সরাসরি। এটা তো আমাদের দেশের বর্তমান সাংবাদিকতার একটা বড় রকমের দুর্বলতা বলে আমি মনে করি। পাকিস্তান আমলে এরকম ছিল না, স্বাধীনতা উত্তর বাংলাদেশেও এরকম অতটা ছিল না। এটা বেশি রূপ লাভ করেছে 90 পরবর্তীকালে বলে আমার ধারণা, বা তারও আগে কিছু হতে পারে। প্রত্যেক ব্যক্তিরই কোনো না কোনো দল সমর্থন করার অধিকার আছে, করেও। যখন ভোট দিই আমরা একজন দলকেই তো ভোট দিই, আমরা তার তৃতীয় শক্তিকে ভোট দিচ্ছি না। কিন্তু সেটা প্রফেশনের সঙ্গে যুক্ত হওয়া মোটেও সমর্থনযোগ্য নয়। কিন্তু আনফর্চুনেটলি আমরা লক্ষ্য করছি যে আমাদের সাংবাদিকদের একটা বড় অংশ, সবাই কিন্তু নয়, একটা বড় অংশ প্রধান 2 কি 3টি দলের সমর্থকে পরিণত হয়েছে, কেউ কেউ অ্যাক্টিভিস্টে পরিণত হয়েছে, কেউ কেউ প্রধানত দলীয় কর্মী, দ্বিতীয়ত সাংবাদিক। হ্যাঁ। তো এর ফলে সে সাংবাদিকতা পেশায় তার বিকাশ লাভ করতে পারছে না, কিন্তু তাতে তার কোনো ক্ষতি হচ্ছে না, কারণ তার দল ক্ষমতায় থাকলে তার অন্যরকম বিকাশ লাভ হচ্ছে, সে নানান রকম পৃষ্ঠপোষকতা পাচ্ছে, বিদেশে চাকরি পাচ্ছে, ব্যক্তিগত উন্নতি হচ্ছে। সে অনেকে তো চাকরি বাকরি করে ব্যক্তিগত উন্নতির জন্য, সে যদি এই লাইনে ব্যক্তিগত উন্নতি করতে পারে, সে মনে করছে এটা মন্দ কি, আমার সাংবাদিক হিসেবে সম্মান কুড়ানোর কোনো দরকার নেই, আমি ভালোভাবে থাকতে পারলেই হলো, দুটো উপরই রোজগার করতে পারলে ভালো। অনেকে তো সাংবাদিকতা পেশায় থেকে নানান রকমের এজেন্সি দিয়ে সরকারের নানা কাজকর্ম নিয়ে বেশ ভালোই আছে। তো এগুলো সাংবাদিকতার বইকে যদি সাক্ষী রাখেন, সাংবাদিক বলবেন কিনা না, বইকে যদি সাক্ষী রাখেন সাংবাদিকতার, তাদেরকে সাংবাদিকতা বলা উচিত হবে কিনা এই ব্যাপারে আমার সন্দেহ আছে। আমি একটা টার্ম ইউজ করেছিলাম একটা লেখায়, তারা হচ্ছে বিভিন্ন দলের জনসংযোগ কর্মী, জনসংযোগ কর্মকর্তা, তারা টিভি বা রেডিওতে চাকরি করে, তারা আসলে কোনো না কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করে। আমি কিন্তু দলীয় কর্মীর মতো সমর্থক হওয়াটাকে আমি দোষণীয় মনে করি না। আমি এটা বিরতিতে যাব, ফিরে এসে বলবো যে আমাদের গণমাধ্যমে কর্পোরেট পুঁজি এসছে অনেক আগে থেকে, বিশেষ করে 90 পরবর্তী সময় থেকে কর্পোরেট পুঁজি এসছে। এই বিকাশের পেছনেও একটা কর্পোরেট পুঁজির আশাটা একটা বড় উপলক্ষ। সেই জায়গা থেকে গণমাধ্যমে কাজ করা বা এটাকে পেশা হিসেবে নেওয়া কতটা নিরাপদ হয়েছে এই 40 বছরে বা এই গত 2-3 শতকে। বলছিলাম যে এই গত 2-3 দশকে কিংবা এই 40 বছরে আমাদের কর্পোরেট পুঁজি যে এসছে গণমাধ্যমে, অনলাইন পর্যন্ত কর্পোরেট পুঁজি চলে আসছে, সেই জায়গাতে সাংবাদিকদের, যে আমরা দায়িত্বশীলতার কথা বলেছি, কতটা মুক্তভাবে কাজ করতে পারছে, এবং এই পেশা আসলে কতটা পেশা হিসেবে নেওয়া যাচ্ছে, নিরাপদ। দেখুন, সংবাদপত্র ব্যবসায় একটা বড় পরিবর্তন এসছে। পাকিস্তান আমলে বা স্বাধীনতা উত্তর বাংলাদেশে সংবাদপত্র ব্যবসাটা ছিল মধ্যবিত্তের ব্যবসার মতো, মাঝারি মানের একটা বেতন পাওয়া যেত সাংবাদিকতা করলে। সংবাদপত্র প্রকাশ করে কেউ যে বিরাট ধনী হয়ে গেছে, জুট মিল করে যেরকম ধনী হয়, গার্মেন্টস করে যে সেরকম কোনো ব্যাপার ছিল না তখন। আস্তে আস্তে এটার মধ্যে একটা বড় রকমের পুঁজি প্রবেশ করেছে, এবং 90 পরবর্তীকালে আমরা দেখছি যেটা বিগ কর্পোরেট হাউসে পরিণত হয়েছে। এই জন্য আমরা সকলেই দায়ী, আমরা সাংবাদিকরাও এটার জন্য কম দায়ী নয়। এখন এটা অত্যন্ত উচ্চবিত্তের একটা বড় মেগা বিজনেসে পরিণত হয়েছে, পুঁজির রক্ষক হিসেবে হয়েছে, এবং সাংবাদিকরাও তাদের বেতন ভাতা এমন পর্যায়ে নিয়ে গেছে সেটা সবার পক্ষে এখন আর সংবাদপত্র প্রকাশ করা সম্ভব নয় ওই বেতন ভাতা দিয়ে। দ্বিতীয়ত, সংবাদপত্র বা টেলিভিশন দুটোই এখন ব্যয়বহুল একটা কাজে পরিণত হয়েছে।
টেকনোলজির দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল পড়ে। আগে 8 পৃষ্ঠা 12 পৃষ্ঠা খবরের কাগজ ছিল, এখন 24 পৃষ্ঠা খবরের কাগজ। এখন এবং মানে নানা রঙের 4 কালার ছাড়া কোনো খবরের কাগজ সম্ভব না। তারপর প্রথম দিকে অনেক দিন আগে জনকণ্ঠ প্রথম ঢাকার বাইরে ছাপাবার 4 জায়গা থেকে ছাপা উদ্যোগ নিল। এখন অনেক কাগজকে এটা ভাবতে বাধ্য করছে যে না, আপনি আর্লি মর্নিং কাগজ না দিতে পারলে সে কাগজ ব্যবসা হবে না। এখন অনেক পত্রিকা বাইরে প্রিন্টিং হাউস করছে, কারণ সব মিলিয়ে এটা ব্যয়বহুল একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। কাজে এটার সাধারণ ব্যবসায়ী খবরের কাগজ প্রকাশ করা এবং টেলিভিশন দেওয়ার কথা এখন আর ভাবতে পারবে না। এটা অনেক বড় মাপের ব্যবসায় পরিণত হয়েছে। তো বড় মাপের ব্যবসা হলে তার যেমন সুফল আছে তার কুফলও আছে, দুটোই আমাদেরকে ফেস করতে হবে। এই বড় মাপের ব্যবসা হলে তার কতগুলো কর্পোরেট নিয়ম নীতি চলে যায়, যেমন আপনি হয়তো মালিকের দেখাই পাবেন না কোনোদিন। এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়, আগে সংবাদপত্রের মালিক এসে নিউজ ডেস্কে সবার সঙ্গে হ্যান্ডশেক করতো, কথা বলতো, আড্ডা দিত। সেই মালিক এখন আর অদৃশ্য। অনেক মালিকের সঙ্গে সাক্ষাতের জন্য একটা বিরাট কাঠখড় পোড়াতে হয়, দেখাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। কাজেই এগুলো যেহেতু বড় পুঁজিতে চলে গেছে, এগুলো মানতে হবে, কারণ খরচ বেড়ে গেছে প্রতিষ্ঠানের, অল্প খরচের এগুলো চলছে না। কাজে এর সুফলও আছে, আপনি ভালো বেতন পাচ্ছেন, টাইমলি বেতন পাচ্ছেন, বোনাস পাচ্ছেন। সংবাদপত্র কতজন পাচ্ছে? যে কজনই পাচ্ছে। সংবাদপত্র গাড়ি অফার করছে জার্নালিস্টকে, আপনি এগুলো তো অকল্পনীয়, এটা তো রূপকথার মতো, এটা রূপকথার হয়েছে, তাই না? এটা অ্যাচিভমেন্ট বলতে হবে, এটা অ্যাচিভমেন্ট। সবাই যে একটা, আমি যদি খুব বাংলা শব্দটা কিছু যদি মনে না করেন, বলি যে ধান্দা, ওই ধান্দা নিয়ে আসছে, তা তো না, অনেকে সত্যি সাংবাদিকতা করতে আসছে, এসে যে আটকে যাচ্ছে তাদের ভবিষ্যৎটা কি? তারা তো এরকম শত শত টেলিভিশন পত্রিকা, অনলাইন এবং টেলিভিশনে এসে দেখছে যে তারা আটকে পড়ে যাচ্ছে অন্য পেশায় না যেয়ে, তাদের ভাগ্যে কি? এবং এখন এটা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আপনার টেলিভিশন, আপনার পত্রিকা, এগুলো হলো দর্শক যত বেশি, পাঠক যত বেশি, বিজ্ঞাপন তত বেশি, স্পন্সর তত বেশি। তো এখন ছোট পত্রিকা, ছোট টিভি যদি সেভাবে চলতে চায়, তাহলে সে সেরকম স্পন্সর পাবে না, তার পক্ষে সে খরচ জোগাড় করা সম্ভব হবে না, সে সাংবাদিকদেরকে সেরকম বেতন ভাতা দিতে পারবে না, মোটরসাইকেলের জায়গায় সাইকেলও দিতে পারবে না সে। কাজে এই পরিস্থিতিতে অনেক সাংবাদিক সারেন্ডার করবে, সে বড় হাউসে যাওয়ার চেষ্টা করবে, আর অনেক সাংবাদিক তার নীতি, নৈতিকতা, তার আদর্শ ইত্যাদির কথা মনে রেখে সে একটা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা যেখানে করতে পারে, একটা সম্মানজনক বেতন ভাতা নিয়ে চলতে পারে, তাকেও তো চলতে হবে, তাকে তো বাড়ি ভাড়া দিতে হবে, তাই না? এদিকে পে কমিশন হচ্ছে, বাড়ি ভাড়া বেড়ে যাচ্ছে, কিন্তু বেড়ে যাচ্ছে, কিন্তু সে তুলনায় তো প্রাইভেট সেক্টরে বেতন বাড়ছে না, ভাতা বাড়ছে না। এটা আরেক রকমের কিন্তু প্রবলেম আমাদের সমাজে হচ্ছে, এবং সরকার এই দিকটা কিন্তু একেবারেই দেখছে না, যে একটা বিপদের মধ্যে আছে, কিন্তু সব জায়গায় ওয়েস্টবোর্ড নাই। আমি তো মনে করি ওয়েস্টবোর্ডটা সব টেলিভিশন এবং পত্রিকার দাবি করা উচিত, যে পত্রিকা তো এসে গেছে ওয়েস্টবোর্ডের কভারে, কিন্তু টেলিভিশন অবশ্য আমি একবার শুনেছিলাম তথ্যমন্ত্রী বলতেছিলেন যে আলাদা একটা ওয়েস্টবোর্ড হবে। আমি মনে করি এইটা খুব একটা যুক্তিসঙ্গত কথা। আপনাদের টেলিভিশন, আমি জানি না, টেলিভিশনের সাংবাদিকদের তো সেরকম ইউনিয়ন নাই, তারা প্রিন্ট মিডিয়ার সঙ্গে হয়তো কেউ যোগ দিয়েছে, কিন্তু টেলিভিশনের কিন্তু একটা আলাদা ইউনিয়ন হতে পারতো, খুব সুন্দর ইউনিয়ন হতে পারতো। আমি এই জায়গায় একটা বিষয় বলেছি, ইউনিয়ন কথাটা আসাতে, ইউনিয়ন আসলে আমাদের সাংবাদিকতার যে পেশাগত উন্নতি, পেশাগত দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো ভূমিকা রাখতে পারছে কি? এইটা প্রথম কথা হচ্ছে, ইউনিয়নের কাজ তা না, ইউনিয়নের কাজ তা না। ইউনিয়ন হয়তো একটা দাবি তার মধ্যে থাকবে, যে সাংবাদিকদের আজকে সাংবাদিক ইউনিয়নের দাবিতেই কিন্তু প্রেস ইনস্টিটিউট হয়েছে। আচ্ছা, এখনকার সাংবাদিক ইউনিয়ন তো দুর্বল সাংবাদিক ইউনিয়ন, পলিটিক্যালি ডিভাইডেড কোন জিনিস তো এফেক্টিভ লিডারশিপ দিতে পারে না। কিন্তু আপনার নিশ্চয়ই মনে আছে, সেই স্বাধীনতার পর 90 পূর্ববর্তী ইউনিয়ন তো বিরাট ভূমিকা পালন করেছিল। পাকিস্তান আমলেও কিন্তু ওই সময় বিরাট ভূমিকা পালন করেছে। পাকিস্তান ব্যাপী ধর্মঘট হয়েছে, ভাবা যায় না। এই কেজি মোস্তফারা যখন ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্টের প্রেসিডেন্ট ছিলেন, তা আমরা নিজেরাই নিজেদের পায়ে কুড়োল মেরেছি। আমরা বিএনপি আওয়ামী লীগ করতে গিয়ে ইউনিয়ন ভেঙেছি, এখন আমাদেরকে ইউনিয়ন লিডারদেরকেও পাত্তা দেয় না। তার কারণ হচ্ছে, তোমাদের তো সেই শক্তি নেই, তোমরা তো অচল করতে পারবে না সংবাদপত্র জগৎ। এই ইউনিয়ন স্ট্রাইক করলে ইউনিয়নের লোকরা বলবে আমরা কাজ করব, কাজে সেই শক্তি ইউনিয়নের আর নাই। যারা সাংবাদিকতা আসছে সবাই আসলে সাংবাদিক হতে আসার মতো যোগ্যতা নিয়ে আসছে কিনা, তার একটা প্রাথমিক যে যোগ্যতার জায়গাটা সেটা আছে কিনা, নাকি ওই যে আপনি যেগুলো বলছিলেন সেই কারণেই আসছে, সেই জায়গাটা কিভাবে যাচাই করে
করা যায় সেই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত বলবেন। আমি একটা বিরতিতে যাচ্ছি। আমি নিয়ন্ত্রণের কথা বলছি না, যে নিয়ন্ত্রণ করা, যাচাই করে করা। যেটা বলছিলাম যে আমরা নিয়ন্ত্রণের কথা বলছি না, কিন্তু একটু যাচাই করা যে কে আসছে, কোথা থেকে আসছে, সাংবাদিকতা করতে তার আগে মানে পেছনে কি তার লেখার কোনো অভিজ্ঞতা ছিল কিনা, সে সাংবাদিকতা কিভাবে বা কোথা থেকে পড়াশোনা করে আসছে, এই জায়গাগুলি যাচাই করার সময় মনে হয় চলে আসছে কিনা। ডেফিনেটলি এটা অনেক আগেই হওয়া উচিত ছিল, এবং এই ব্যাপারে আমাদের সাংবাদিক ইউনিয়ন নেতৃত্ব দিতে পারতো, সরকারকে প্রভাবিত করতে পারতো। আমরা সরকারের কাছ থেকে ওয়েস্ট বোর্ড আদায় করেছি। ওয়েস্ট বোর্ডে একটা মিনিমাম স্যালারি আছে কিন্তু, তাই না? আমি স্যালারিটা চাচ্ছি একটা সম্মানজনক, আমি নিজে কি, সে প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না? তো সেই জন্য আমি অনেকবার বলেছি, লিখেছি এসব ব্যাপারে অনেক, যে সাংবাদিকতা পেশায় ঢুকতে হলে, অ্যাপ্লাই করতে হলে তার প্রিরিকুইজিট কোয়ালিফিকেশন কি সেটা লিখিত থাকতে হবে। এবং প্রত্যেক অন্যান্য পেশার মতো সাংবাদিকতায় ঢুকতে হলেও একটা রিটেন পরীক্ষা, একটা ভাইবা পরীক্ষা ইত্যাদি দেওয়ার পরে যারা টিকবে তাদের প্রেস ইনস্টিটিউটে বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, ইলেকট্রনিক মিডিয়া হলে নিমকোতে 1 বছরের একটা ফাউন্ডেশন কোর্স করতে হবে, এবং সেই ফাউন্ডেশন কোর্সে উত্তীর্ণ হলেই তারা খবরের কাগজে যোগ দিতে পারবে। এইভাবে কিন্তু আমরা আমাদের সাংবাদিকতার স্ট্যান্ডার্ডটাকে একটা ছাঁকুনির মধ্য দিয়ে আনতে পারি, নিয়ে আসা যায়। এখন কথা হচ্ছে, অনেকে মনে করছে কেন আমার প্রতিভা থাকলে আমি কেন পাস করতে পারবো না? তো এই কথা তো আরেকটা ছেলে, আমাকে বিসিএস পরীক্ষা কেন দিতে হবে? আমি কি এমনি সেকশন অফিসার হতে পারি না? আমি তো ট্যালেন্টেড লোক। এই কথা বলে কি কেউ সেকশন অফিসার হতে পারবে? কোনোদিন পারবে না। তাকে ওই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে, এবং হাজার হাজার ট্যালেন্টেড ছেলে মেয়ে ওই পরীক্ষায় পাস করতে পারছে না। তারা যে সবাই একেবারে দুর্বল এটা বলার কোনো ক্ষমতা, কিন্তু একটা সিস্টেম ডেভেলপ করেছে। যেহেতু তোমাকে আমি একটা পে স্কেল দিচ্ছি, তোমাকে আমি অনেকগুলো ফ্যাসিলিটিস দিচ্ছি, দায়িত্বশীল পেশা, যে আমি তো মনে করি ও সরকারি চাকরির চেয়ে এটা আরো দায়িত্বশীল। তুমি সারা দেশে আগুন লাগাই দিতে পারো, তুমি যদি প্রপারলি এডুকেটেড না হও, ট্রেন না হও, কি লিখতে কি লিখছো, কি বলতে কি বলছো না জানলে, তো এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। এটা কোনোদিন এরকম ওপেন প্রফেশন হতে পারে না। এখানে একটা সিস্টেম হতে হবে, এবং যে যোগ্য সে তো সবগুলো পাশ করবে, তার তো কোনো অসুবিধা নাই। ইলেকট্রনিক বা টেলিভিশন সাংবাদিকতা যেটা হচ্ছে, বা রেডিও সাংবাদিকতা, বেতার সাংবাদিকতা যেটা হচ্ছে, সেটা তো সবাই নিজে নিজে করে করে শিখছে, এক টেলিভিশন কাজ করে করে। হ্যাঁ, এবং সবাই বিশ্বাস করে ফেলেছে যেটা অফিসে বসে শেখা যায়, মানে এভাবে হয় বলে তাদের ধারণা। জাস্ট একটা ইন্টারভিউ দিয়ে একজন খবরের, যারা টেলিভিশন বা বেতার নিয়ে আসবে বা পত্রিকা নিয়ে আসবে, তারা ইনস্টিটিউটের মাধ্যমে নিতে পারতো, তারা একটা লিস্ট পেতে পারতো যে এরা ট্রেন্ড, এরা 1 বছরের ফাউন্ডেশন কোর্স করছে, দে আর এলিজিবল ফর এনি টিভি অর রেডিও। যে আমাদের এখান থেকে 4টা ব্যাচ বেরিয়েছে। এখন তারপরেও একজন মালিক, পত্রিকার মালিক বা টেলিভিশন মালিক স্বজন প্রীতির মাধ্যমে কিছু লোক নিতে পারে, সেটা 5% 10% নিক, কিন্তু আমার মেজরিটি ছেলে মেয়ে তো ট্রেন্ড, এডুকেটেড। এবং সবাইকে যে জার্নালিজমে এমএ ডিগ্রি থাকতে হবে এমন কোনো কথা নাই, সেটা অতিরিক্ত 10 নম্বর পেলো আর কি এটার জন্য। আমাদের এখানে সাংবাদিকতা যারা ভালো করছে তারা যে সবাই সাংবাদিকতা, নিউজপেপারে তো খুবই কম, নিউজপেপারে তো খুবই কম, ইলেকট্রনিক মিডিয়া তবু অনেক পাওয়া যাবে, নিউজ পেপার তো খুবই কম। আমরা যখন সাংবাদিকতা করেছি তখন তো হাতে গোনা কয়েকজন মাত্র। এখনো অনেক জায়গা থেকে আসছে, অনেক বিভাগ থেকে আসছে। তখন শুধু ঢাকা ইউনিভার্সিটিতে ছিল, এখন 7-8টা ইউনিভার্সিটিতে জার্নালিজম, মাস কমিউনিকেশন, ইলেকট্রনিক মিডিয়া পড়ানো হয়। কাজে কেন আমি এখন ডিগ্রিধারী বা ট্রেন্ড বা এডুকেটেড লোক নেব না? গ্রাজুয়েশনটা তো একটা মিনিমাম কন্ডিশন হওয়া উচিত, একদম মিনিমাম কন্ডিশন। এটা ছাড়া অ্যাপ্লিকেশনে করতে দেওয়া উচিত না কাউকে। কিন্তু এখন যে অবস্থা দিয়ে যাচ্ছে, আপনি ইউনিয়নের কথা বললেন, সাংবাদিকদের সংগঠনগুলোর কথা বললেন, প্রেস কাউন্সিলের কথা বললেন, ইনস্টিটিউটগুলির কথা বললেন, হ্যাঁ, তারপর হচ্ছে মালিক পক্ষের সদিচ্ছার কথা বলেন, এই জায়গা থেকে মানে আপনি, আমি যদি ইতিবাচক কিছু, আমরা অবশ্যই ইতিবাচক, আমি ইতিবাচক দেখছি না। এই জন্য তথ্য মন্ত্রণালয়কে এই সমস্ত বিষয় অ্যাড্রেস করা উচিত ছিল। আমাদের তুলনামূলকভাবে কিন্তু তথ্য মন্ত্রণালয়ের কাজ কম, আপনি অন্য ডিপার্টমেন্টের সঙ্গে তুলনা করেন। তারা এইসব বিষয়ে অ্যাড্রেস করতে পারতো, চিন্তা করতে পারতো, রিসার্চ করতে পারতো, বিভিন্ন সাব কমিটি করে দিতে পারতো, তারা নানান রেকমেন্ডেশন নিয়ে আসতে পারতো। টেলিভিশন মালিকদের একটা সংগঠন আছে, তারা এইসব নিয়ে চিন্তা করতে পারতো। যেমন আমি অনেক আগে একটা প্রস্তাব দিয়েছিলাম যে টেলিভিশন মালিকরা নিজেরা একটা টেলিভিশন ইনস্টিটিউট চালাতে পারতো। চালাচ্ছে না কেন? তারা নিজেরা একমত হতে পারতো যে আমরা এই ইনস্টিটিউট থেকে ফাউন্ডেশন কোর্স না করা কোনো ছেলে মেয়েকে চাকরি দেব না। তো এগুলো তো সব তারা করতে পারতো, এটা 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 কিন্তু কমার্শিয়ালি চালাতে পারতো তারা। কিন্তু এখন তো বাংলাদেশের গণমাধ্যমকে আন্তর্জাতিক বা বিশ্বর সঙ্গে পাল্লা দিতে, যে আমরা বলছি যে অনলাইনে এসছে, অ্যাপসও চলে এসছে, সেই জায়গা থেকে আমাদের সাংবাদিকতার ভবিষ্যৎটা কি? যতই নতুন প্রযুক্তি আসবে, সাংবাদিকতা সেগুলোতে প্র্যাকটিস শুরু করবে, আসবে, কিন্তু সবখানে কিন্তু তাকে দায়িত্বশীল সাংবাদিক হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কোনো হলুদ সাংবাদিকতা বা অপসাংবাদিকতা করে আপনি যত টেকনোলজি ইউজ করেন না কেন, কোথাও আপনি আদৃত হবেন না। কাজে বেসিক্যালি আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনাকে দক্ষ হতে হবে,
কমিটেড হতে হবে, আপনার মধ্যে সেই কমিটমেন্টটা থাকতে হবে, আপনার মধ্যে সেই দায়িত্বশীলতা থাকতে হবে। আপনি অপসাংবাদিকতা বলতে কি বোঝায় সেটা পরিষ্কার বুঝতে হবে। অনেকে কিন্তু সেটাও বুঝতে পারছে না, সেটাও বুঝতে পারছে না। কারণ আমি এরকম অনেক খবরের কাগজে অনেক রিপোর্ট দেখি, সে একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখেই যাচ্ছে, ওই প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নাই। এটা রিপোর্ট হতে পারে না, এটা সিম্পলি রিপোর্ট হতে পারে না, তাকে ওই প্রতিষ্ঠানের বক্তব্য দিতেই হবে। এটা তুমি একতরফা একজনের কথা বলে লিখতে পারো না। মজার ব্যাপার হচ্ছে রিপোর্টার তো নিজে লিখছে, সেটা আরো 3 জন দেখে একটা পত্রিকায় বা টিভিতে, তারাও এটা খেয়াল করছে। গেটকিপাররা বলবে না যে তুমি ওই পক্ষের বক্তব্য কোথায় তোমার, সেটাও বলছে না। সবকিছুর মধ্যে তো একটা উদ্দেশ্য কাজ করছে। তাহলে উদ্দেশ্য কাজ করলে তো সে সাংবাদিকতা হবে না, সেটা পাবলিক রিলেশন হতে পারে। সেটা পাবলিক, সেজন্যই বলছি অনেকে বললাম যে পুঁজির প্রহরী। হ্যাঁ, অনেকে সাংবাদিকতার নামে পাবলিক রিলেশন করছে, আর অনেকে পুঁজির প্রহরীদার হিসাবে ওই পত্রিকা বা টিভিতে কাজ করছে, বা মালিকের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছে। এগুলো কোনোটাই সাংবাদিকতা নয়, সাংবাদিকতার নামে প্রচারিত হচ্ছে। সাংবাদিকতা আমরা করবো কিভাবে? করতে হবে, সে দায়িত্বশীল সম্পাদক হবে, প্রত্যেকটা গেটকিপার দায়িত্বশীল হবে, ট্রেইনড হবে, এডুকেটেড হবে। সে সাদাকে সাদা, কালোকে কালো বলবে। এই ধরনের দুর্বল রিপোর্ট আসলে সে ফেরত পাঠাবে, যে তুমি ওই পক্ষের বক্তব্য এনে তারপরে দাও। এই জায়গাটা রোল প্লে করতে পারলেই, ওই 40 বছর পেরিয়ে এসে এই জায়গা থেকে আমরা উত্তরণ ঘটাতে পারিনি। এই জায়গাটার এতটুকু আমরা বলতে পারি। আমাদের চেষ্টা করতে হবে, এবং চেষ্টা আমরা করছি, অনেক জায়গায় করছে, কিন্তু আমরা পুরোপুরি সফল হচ্ছি না। তার কারণ হচ্ছে আমাদের লিডারশিপের জায়গায় দুর্বলতা বেশি আছে, এবং তরুণরা যখন ওই জায়গায় যাবে, যদি ওই নেতৃত্বের মনস্তত্ব না নিয়ে এসে এগিয়ে যায়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে একটা মুক্তি ঘটতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সভা সংলাপের সঙ্গে এতক্ষণ, আপনাদেরকে ধন্যবাদ জেনে শেষ করছি আজকে সভা সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।